হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির একটি নতুন টেক্সট, নতুন অধ্যায়। সেই অধ্যায়টির নাম হচ্ছে দ্য কিংস টেল। যে গল্পের কোনো লেখক নেই, সেই গল্পটি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি। প্রত্যেকে মন দিয়ে শুনবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, দেখো, মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, অনেক অনেক বছর আগে। হান্ড্রেডস কথার অর্থ হচ্ছে শত শত, তার মানে কয়েকশো বছর আগে। ইংল্যান্ড ওয়াজ রুলড, ইংল্যান্ডকে শাসন করত বাই এ কিং, একজন রাজা শাসন করত, কল্ড উথার পেন্ড্রাগন। আচ্ছা, অনেকের বইয়ে হয়তো ইউথার পেন্ড্রাগন থাকতে পারে বা উথার পেন্ড্রাগনও থাকতে পারে। তোমরা ইউথার বলতে পারো বা উথার পেন্ড্রাগনও বলতে পারো। ঠিক আছে, ইউথার পেন্ড্রাগন নামে একজন রাজা ইংল্যান্ডে শাসন করত অনেক দিন আগে, হ্যাঁ, দীর্ঘ কয়েকশো বছর আগে। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, অর্থাৎ এই রাজা যিনি ছিলেন বন্ধু এবং প্রোটেক্টর মানে রক্ষাকর্তা, টু অল হিজ পিপল, তার সমস্ত মানুষদের তিনি রক্ষা করতেন এবং তিনি প্রজাদের বন্ধু ছিলেন। মানে বোঝা গেল তিনি এতটাই ভালো রাজা ছিলেন যে প্রজাদের কাছে তিনি বন্ধু হিসেবে ছিলেন এবং প্রজাদেরকে প্রোটেক্ট করতেন। প্রোটেক্ট মানে রক্ষা করা। নেক্সট, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, প্রত্যেকের কাছেই তিনি কিন্তু ন্যায়পরায়ণ ছিলেন। এই ইউথার পেন্ড্রাগন প্রত্যেকের কাছে ন্যায়পরায়ণ ছিলেন, অর্থাৎ সবাইকে তিনি ন্যায় বিচার করতেন। বোঝা গেল? নেক্সট, দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, ব্রিটেনের মানুষেরা খুব সুখে শান্তিতে বাস করতেন। টেন্ডিং দেয়ার ফ্লক্স মানে খুব ভালোভাবে পশুপালন করতেন আর কি। টিলিং দেয়ার ফিল্ডস, এবং তাদের কৃষিকাজটাও ঠিকমতো করতে পারতেন। কার আমলে? ইউথার পেন্ড্রাগনের আমলে। বলো, সবাই প্রজারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকতেন, পশুপালন এবং কৃষিকাজ সঠিকভাবে করতে পারতেন, মানে ন্যায় বিচার করতেন বলেই। ঠিক আছে, নেক্সট, কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রাইন। হয় ইগ্রাইন পড়বে নাহলে ইগ্রেন পড়বে, ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এই রাজা আথার পেন্ড্রাগন বিয়ে করেছিলেন একটা সুন্দরী মহিলার সাথে, তার নাম হচ্ছে লেডি ইগ্রাইন, মনে থাকবে। অ্যান্ড হ্যাড এ সন, এবং তাদের একটা ছেলেও হলো। দিস চাইল্ড ওয়াজ দ্য এয়ার, উচ্চারণটা এয়ার, HEIR। এই এয়ার কথার অর্থ হচ্ছে উত্তরাধিকারী। উত্তরাধিকারী কাকে বলে জানো? বাবার পরে যে আশ্রয় নেবে বা যে ক্ষমতা গ্রহণ করবে বা বাবার সম্পত্তি যে পাবে তাকেই উত্তরাধিকারী বলে। ঠিক আছে, টু দ্য রয়্যাল থ্রন, অর্থাৎ এই ছেলেটাই ছিল সেই রাজকীয় সিংহাসনের উত্তরাধিকারী। মানে রাজা ইউথার পেন্ড্রাগনের পরেই এই রাজা এই ছেলেটি সিংহাসনে বসতেন। ওকে, নেক্সট, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, অর্থাৎ ছেলেটি জন্মগ্রহণের কয়েকদিন পরেই বাবা এবং মা দুজনেই মারা গেল। কি কষ্ট, তাই না? একটা বাচ্চা শিশু বাবা মা দুজনেকেই তার অল্প বয়সেই হারিয়ে ফেললো। ওকে, নেক্সট, ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা খুব কঠিন সময় ছিল, তাই না? বাচ্চাটার ক্ষেত্রে কঠিন সময় না? যার বাবা মা থাকবে না বাচ্চা বয়সে তার তো কঠিন অবস্থা, তাই না? সেই জন্য বলছে ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা কঠিন সময় ছিল। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থর্ন, অর্থাৎ ওই রাজ্যের অনেক বিরোধীরা ছিল বা প্রতিদ্বন্দ্বীরা ছিল। এই অপোনেন্টস কথার অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বী। অপোনেন্টস কথার অর্থ কি বললাম? প্রতিদ্বন্দ্বী। তাহলে রাজার অনেক প্রতিদ্বন্দ্বীরা ছিল যারা লুকিং মানে খুঁজছিল, টু সিজ, সিজ মানে হচ্ছে আক্রমণ করতে বা দখল করতে। ঠিক আছে, দ্য থর্ন, সিংহাসনটিকে। তাহলে সিংহাসনে, ব্রিটেনের সিংহাসনে যে রাজা বসেছিলেন ইউথার পেন্ড্রাগন, তিনি তো মারা গেলেন, তাই না? তাহলে তার এখন ছেলে তো একদম বাচ্চা, তাহলে সিংহাসন ফাঁকা। সেই সুযোগেই ব্রিটেনের অনেক প্রতিদ্বন্দ্বীরা ছিলেন, ব্রিটেনের অনেক অপোনেন্টসরা ছিলেন যারা এই সিংহাসন দখল করার চেষ্টা করছিলেন। তার মানে এটা বিরাট একটা কঠিন সময় ছিল। তারপরে দেখো,
কিং আথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স। এই কিং ইউথার বা আথার পেন্ড্রাগনের দুটো কাউন্সিলর ছিল। কাউন্সিলর কথার অর্থ জানো? পরামর্শদাতা। রাজাকে যিনি পরামর্শ দেন তাকে পরামর্শদাতা বলা হয়, কাউন্সিলর বলা হয়। রাজা থাকে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য, ঠিক আছে? তো দুজন জ্ঞানী কাউন্সিলর ছিল বা পরামর্শদাতা ছিলেন। একজনের নাম হচ্ছে মার্লিন। মার্লিনটা কে ছিল মনে রাখবে, দাগ দিও। প্রফেট। এই প্রফেট মানে কি? ভবিষ্যৎবাণী যারা করে তাদেরকে প্রফেট বলে, মানে জ্যোতিষী টাইপের, বুঝতে পারলে? প্রফেট মানে ভবিষ্যৎবাণী করা, যিনি একজন ভবিষ্যৎবাণী করতেন এবং ম্যাজিশিয়ান ছিলেন, জাদুবিদ ছিলেন। তাহলে তিনি একজন প্রফেটও ছিলেন এবং ম্যাজিশিয়ানও ছিলেন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, আরেকজন সাহসী যোদ্ধা ছিলেন, তার নাম কি? স্যার উলফিয়াস। তাহলে একজনের নাম পেলাম আমরা মার্লিন, তিনি ছিলেন একজন প্রফেট এবং ম্যাজিশিয়ান। আর একজনের নাম পেলাম স্যার উলফিয়াস, যিনি ছিলেন একজন বড় যোদ্ধা। ক্লিয়ার? মানে নাইট কথার অর্থ হচ্ছে যোদ্ধা। নেক্সট, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ এই তারা দুজন কিন্তু ওই রয়্যাল ফ্যামিলির দ্বারা, মানে রাজকীয় পরিবারের দুজন বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন। দুজনের নাম মার্লিন আর স্যার উলফিয়াস। কে ছিলেন মনে রাখবে, হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন আসে হু ওয়াজ মার্লিন। তাহলে মার্লিন কে ছিলেন? মার্লিন ওয়াজ এ কাউন্সিলর বাই এ ওয়াইজ কাউন্সিলর অফ দ্য লেট কিং আথার পেন্ড্রাগন অ্যান্ড হি ওয়াজ প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান। ওকে, নেক্সট, রাজার পরিবারের মানুষেরা এই দুজন ওই মানে পরামর্শদাতার ওপরে কঠিন বিশ্বাস করতেন। বোঝা গেল? নেক্সট, হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা আর রানী এই পৃথিবীতে বেঁচে ছিলেন না, ওয়াজ নো মোর মানে আর নেই, ঠিক আছে, বেঁচে ছিলেন না, দ্য টু কাউন্সিলার্স মেড স্যার হেক্টর দ্য ট্রাস্ট ওয়ার্দি এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। তারা দুজন আর একজন পরামর্শদাতার কাছে বা বিশ্বস্ত মানুষের কাছে, বিশ্বস্ত প্রজার কাছে দেখা করলেন। তার নাম কি? স্যার হেক্টর। তাহলে এই দুজন কার সাথে দেখা করলেন? স্যার হেক্টরের সাথে। স্যার হেক্টরটা কে? একজন ট্রাস্ট ওয়ার্দি, বিশ্বস্ত মানুষ ছিলেন। এ লয়াল সাবজেক্ট, বিশ্বস্ত সাবজেক্ট। এই সাবজেক্ট মানে জানো? সাবজেক্ট মানে প্রজা। তাহলে একজন বিশ্বস্ত প্রজা ছিলেন অফ দ্য কিং মানে রাজার। বোঝা গেল? কে, নামটা কি বললাম? স্যার হেক্টর। এর বাড়িতে কে কে এসেছিল? মার্লিন, উলফিয়াস। কারা এরা? রাজার বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন। নেক্সট, তারা কি করলেন স্যার হেক্টরের বাড়িতে এসে? দেখো, অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, কখন এসেছিলেন? একটা শীতল এবং ঝোড়ো মধ্যরাত্রে, মানে বিশাল ঝড় উঠেছিল, বৃষ্টি পড়ছিল, ঠান্ডা পড়ছিল, ওই রাত্রিতে তারা দুজন চুপি চুপি এসেছিলেন স্যার হেক্টরের বাড়িতে। নেক্সট, দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লথ, অর্থাৎ তার হাতে মানে বুঝতে পেরেছ, ওই দুজন বিশ্বস্ত প্রতিনিধি স্যার হেক্টরের হাতে তুলে দিলেন। কি তুলে দিলেন? এ বেবি, একটা বাচ্চাকে, র্যাপড মানে যেটা ঢাকা আছে, র্যাপ মানে হচ্ছে ঢাকা। কি দিয়ে ঢাকা বাচ্চাটাকে? এই স্কারলেট ক্লোক, একটা লাল টকটকে আচ্ছাদন দিয়ে বা কাপড় দিয়ে ঢাকা। ওকে, টকটকে লাল কাপড় দিয়ে ঢাকা ছিল ওই ছেলেটাকে, স্যার হেক্টরের হাতে তুলে দিলেন। ক্লিয়ার? নেক্সট, মার্লিন বললেন, এবার স্যার হেক্টরকে বললেন, কি বললেন? উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ করছি, অ্যান্ড ইয়োর ওয়াইফ, তোমার বউকেও আদেশ করছি, টু ব্রিং আপ। এ ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব, 9-এ উঠে পড়বে তোমরা। তাহলে টু ব্রিং আপ, লালন পালন করতে, দিস চাইল্ড, এই বাচ্চাটাকে, অ্যাজ দো হি ওয়্যার ইয়োর ওন সন, জানো তোমাদের নিজের ছেলের মতো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই বাচ্চাটাকে কার কাছে মানুষ করতে দিল? স্যার হেক্টরের বাড়িতে। ওখানে থাকলে রিস্ক আছে, সবাই যদি বলে এই পুত্র, এই ছেলে এই সিংহাসনে বসবে ভবিষ্যতে, তাহলে এই ছেলেটাকে মারার জন্য সবাই কিন্তু ষড়যন্ত্র করবে, তাই না? ওই জন্য রিস্ক আছে বলেই, ঝুঁকি আছে বলেই ওই দুজন বিশ্বস্ত প্রতিনিধি মার্লিন এবং স্যার উলফিয়াস দুজনে মিলে কি করলেন? স্যার হেক্টরের বাড়িতে এসে তাকে দায়িত্ব দিলেন বাচ্চাটাকে মানুষ করার, নিজের ছেলের মতো করে রাখতে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এই ছেলেটার নামই হচ্ছে আর্থার, যার গল্প আমরা পড়ব। ঠিক আছে,
স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস বললো এই ছেলেটা হচ্ছে নাম আর্থার। স্যার হেক্টর বিং এ ট্রু নাইট, অর্থাৎ স্যার হেক্টর একজন ভালো যোদ্ধা হওয়ায় বা প্রকৃত যোদ্ধা হওয়ায় আস্কড নো কোশ্চেন, কোনো রকম প্রশ্ন করলেন না, অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার, তিনি এই মৃত, এখানে লেট মানে দেরি করা না, হ্যাঁ, লেট মানে মৃত রাজার কাউন্সিলরের কথা মান্য করলেন। ওবে মানে মান্য করা, মেনে চলা, তাই না? কি কি অর্ডার করেছিল? যে এই বাচ্চাটাকে তোমাদেরকে নিজের ছেলের মতো লালন পালন করতে হবে, ঠিক আছে? নেক্সট, অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, যেহেতু মার্লিন এবং স্যার উলফিয়াস দুজনে ভয় করেছিল, ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, যেমন ভয় করেছিল তেমনটাই হয়েছিল। রাজার মৃত্যুর সাথে সাথেই ব্রিটেনে একটা বিশৃঙ্খল জীবনযাপন শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে? বুঝতে পারলে? সমস্যা শুরু হয়েছিল। দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলফ, ব্যারন মানে জমিদার, জমিদাররা একে অপরের সাথে ঝামেলা করছিল ওই সিংহাসনে বসার জন্য, কে সিংহাসনে বসবে এই নিয়ে ঝামেলা করছিল। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রন, এবং সেই সিংহাসনটাকে দখল করার জন্য তারা একে অপরের সাথে প্লটিং করছিল। প্লটিং কথার অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা, ষড়যন্ত্র করছিল। ক্লিয়ার? নেক্সট, ব্রিটেন ওয়ান ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন এখন কিন্তু তোমার বিশৃঙ্খলার কবলে পড়ে গেছে। এই ললেসনেস মানে যেখানে কোনো নিয়ম কানুন নাই, থাকবেই তো না। রাজা যদি না থাকে তাহলে সেখানকার প্রজারা কি ঠিকমতো কথা শুনবে? কার কথা শুনবে? ঠিকমতো পাবে না তো, তাই না? সুতরাং একটা বিশৃঙ্খলা কবলে পড়ে গিয়েছিল এই ব্রিটেন। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রব, যারা এই রাজ্যে বা ইংল্যান্ডে বেড়াতে আসতো তাদেরকে রবড করা হতো। রব মানে হচ্ছে ডাকাতি করা, তাদের উপর হামলা করা হতো, তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া হতো। কোনো নিয়ম ছিল না তো, তাই না? পুলিশি ব্যবস্থা ছিল না। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, কৃষকরাও কিন্তু অসুখী ছিল, খুব দুঃখে ছিল, ঠিক আছে? যেহেতু কোনো রাজা ছিলেন না, সেহেতু একটা বিশৃঙ্খল অবস্থা শুরু হয়েছিল ইংল্যান্ডে সেই মুহূর্তে। ওকে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা কিন্তু আরও নতুন নতুন অনেক টেক্সট পাবে, মজাদার টেক্সট পাবে, যেগুলো পড়তে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে, ঠিক আছে?